আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্টে যারা পড়ছেন এবং সেকেন্ড ইয়ারে যারা পড়ছেন তাদের ফান্ডামেন্টাল অফ ফিন্যান্সের আজকে থার্ড ক্লাস না, ফোর্থ ক্লাস। আপনাদের গত 3টা ক্লাস করিয়েছি রিস্ক এন্ড রিটার্নের উপর। আজকে যে চ্যাপ্টারটি আলোচনা করব, টপিকসটি আলোচনা করব, সেটা হচ্ছে রিস্ক এন্ড রিটার্ন। তো গত ক্লাসগুলি না করলে আপনারা এই ক্লাসটা বুঝবেন না, সুতরাং গত ক্লাসগুলো বুঝে নেবেন। আজকে আমি বোর্ড কোশ্চেন সলিউশন করাবো, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলিউশন করাবো। এই নিয়মের ম্যাথই আপনাদের আসার সম্ভাবনা বেশি এই বছর, তো সুতরাং এই অঙ্কগুলো একটু ভালোভাবে করবেন। আর আপনাদের আজকে 2টা ম্যাথ করাবো, এই 2টা ম্যাথই একই নিয়মের কাছাকাছি। হ্যাঁ, তো এই 2টা ম্যাথ আপনি মিনিমাম 3বার করে 6বার করবেন, SW করে আমাকে মেসেঞ্জারে পাঠাবেন। তো আপনাদের যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো ইউটিউবে পেয়ে যান আপনারা আমার চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমার ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। তো আসেন আজকে আপনাদের ফান্ডামেন্টাল অফ ফিন্যান্সের 4th ক্লাস। Again welcome to my online class ফান্ডামেন্টাল অফ ফিন্যান্স বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার রিস্ক এন্ড রিটার্ন, ঝুঁকি ও আয়। আপনাদের আজকে যে বোর্ড কোশ্চেন করাবো সেটা মার্কেটিং ডিপার্টমেন্ট 2015 এবং ফিনান্স ডিপার্টমেন্টের 2015 সালে এসে যাওয়া কাছাকাছি 2টি ম্যাথ। একটু মনোযোগ দেন অঙ্কের মধ্যে। সরাসরি আমরা অঙ্কে চলে গেলাম। এখানে লেখা আছে প্রবলেম 8। আপনারা হয়তো বা কোনো টেস্ট পেপারে বা কোথাও পেয়ে যাবেন। লেখা আছে দ্য ফলোইং আর দ্য ইনফরমেশন অফ টু সিকিউরিটিজ এক্স অ্যান্ড ওয়াই। 2টা সিকিউরিটিতে ফলোইং আর দ্য ইনফরমেশন মানে তথ্য দেওয়া আছে, নিম্নের তথ্যগুলো অফ টু সিকিউরিটিজ, 2টা সিকিউরিটিসের এক্স এবং ওয়াই 2টা সিকিউরিটিজের নাম ফর লাস্ট 4 ইয়ার্স, মানে গত 4 বছরের তথ্য দেওয়া আছে। এটা মার্কেটিং ডিপার্টমেন্টে 2015 সালে আসছে, বুঝতে পারছেন? এবার আসেন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া আছে, এই জায়গায় ইয়ার দেওয়া আছে। নর্মালি ইয়ারের অঙ্ক সম্ভবত আপনাদের করা হয়নি, করিয়েছিলাম শুরুর দিকে, আবার আজকে করাবো। ক্লাস 2তে সম্ভবত এগুলো করিয়েছিলাম। এখন আসেন 2010, 11, 12, 13 সালে এই উপার্জনগুলো হয়েছে এবং এক্স এবং ওয়াই এর আপনার রিটার্ন দেওয়া আছে। আর এগুলি হচ্ছে মিন। এক্স এর মিন মানে গড়, এক্সপেক্টেড রিটার্ন। এটাকে কি বলা হয়? এক্সপেক্টেড রিটার্ন। মিন অর্থ কি? আরেক নাম কি? প্রত্যাশিত আয়। অন্যান্য অঙ্কগুলোতে আগে এক্সপেক্টেড রিটার্ন গুলো করতেন, আজকে সেই অঙ্কগুলো আপনার কি সরাসরি দেওয়া আছে এক্সপেক্টেড রিটার্ন। এখানে এক্সপেক্টেড রিটার্ন আর করতে হবে না। হ্যাঁ, এখানে লেখা আছে হুইচ স্টক ইজ মোর রিস্কি অ্যান্ড হোয়াই। কোন প্রজেক্টটি অধিক ঝুঁকিপূর্ণ এবং কেন? এইটা হচ্ছে রিস্ক এবং রিটার্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনি 2টা সিকিউরিটিজে বিনিয়োগ করেছেন, অর্থাৎ 2টা শেয়ারে বিনিয়োগ করেছেন। সিকিউরিটিজ অর্থাৎ আপনি শেয়ারও ধরতে পারেন, আপনার বিনিয়োগের খাতও বলতে পারেন। এখন এই যে বিনিয়োগের খাত, এই খাত একটা এক্স খাতে বিনিয়োগ করছেন, ওয়াই খাতে 2010 সালে 28%, 11 সালে 10%, এরকম পার্সেন্ট আয় হয়েছে। এগুলো হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, অর্থাৎ প্রত্যাশিত আয়ের হার প্রত্যেক বছরের। নর্মালি এটা অঙ্কে যদিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দিচ্ছে, এটা প্রত্যেক বছরে দিচ্ছে, এটা গড় দেয় নাই কিন্তু। তা আমাদের এই যে মিন গড় আয়ের হার দেওয়া আছে, এটাকে আমরা এক্সপেক্টেড রিটার্ন ধরবো। এখন খেয়াল করেন এই জায়গায় 28, 10 যোগ করলে হয় কত? 38, 12 যোগ করলে কত? 50, 50 থেকে 10 বিয়োগ হলে এখানে 40 আসে। 40কে 4 দ্বারা ভাগ করলে কি আসে? এক্সপেক্টেড রিটার্ন আসে। 4 বছর দ্বারা ভাগ করলে 10 আসে। এটা হচ্ছে গড়। মিন অর্থ কি? গড়, অর্থাৎ এই 4টা যোগফলের গড়। একটা বিয়োগের আছে, যোগফল কত আসছে? 10% আসছে। এবার আসেন এই জায়গায় 10% আসছে। 20, 12 কত হয়? 32, 8, 40, 10 কত যোগ করলে 50। তার যদি 4 বছর দিয়ে ভাগ করি, এখানে কিন্তু 40 হয়েছে। 20, 12, 32, 8, 40, 10 কত আসে? এখানে একটু সম্ভবত ভুল আছে, একটু দাঁড়ান, ওয়েট। হ্যাঁ, এই জায়গায় একটু কারেকশন আছে। কারেকশনটা দেখেন, এই জায়গায় 18% হবে আর এখানে -10 হবে। তাহলে 20, 12 কত হয়? 32 আর 18, 50। ওখানে 10 চলে 40। যদি 4টা ইয়ার দিয়ে ভাগ করেন তাহলে কি দাঁড়াবে? 10% দাঁড়াবে। এখানে বলেছে হুইচ স্টক ইজ মোর রিস্কি, কোনটা অধিক ঝুঁকিপূর্ণ এন্ড হোয়াই, এবং কেন।
তাহলে এই মোর রিস্কি করতে গেলে এখানে যেহেতু আমাদের এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, অঙ্কের মধ্যে আমরা সিবি পর্যন্ত করতে হবে। যখন বলা থাকবে হুইচ স্টক ইজ মোর রিস্কি, তখনই আপনার কোভেরিয়েন্স পর্যন্ত করতে হবে, অর্থাৎ সিবি পর্যন্ত করতে হবে। আসেন লিখবেন, প্রথমে সিবি করতে গেলে আপনাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হবে। এই অঙ্কে আমরা নর্মালি সিবির সূত্র জানি কি? সিবির সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন। তাহলে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। এইটার মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 10%। এই যে 10% আছে, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেওয়া নাই। তাহলে এই দুইটা কোম্পানির আদর্শ বিচ্যুত করে দেন আমাদের কি হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি যখন বলা থাকবে, তখন এরকম কোভেরিয়েন্স পর্যন্ত করতে হবে। তো আসেন আমাদের অঙ্কে ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। শুরুতেই কি করবেন? আবারও বলতেছি, শুরুতেই আদর্শ বিচ্যুতি করে নিতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হবে ফর স্টক এক্স, এক্স এর জন্য। তো আমরা সূত্র জানি কি? সামেশন অফ রিটার্ন অফ এক্স মাইনাস এক্স এর রিটার্ন অফ এক্স। আপনি চাইলে আর সাফিক্সও দিতে পারেন, এক্স এর রিটার্ন অফ সাফিক্স দিতে পারেন, কিন্তু এই জায়গায় সাফিক্স দিবেন, এক্স দিবেন। তো এক্স রিটার্ন অফ এক্স এর মান কত আছে? 10%। কত পার্সেন্ট আছে? 10%। এই যে মিন মানে এক্স এর রিটার্ন, এই জায়গায় আর ব্রেকেট দেওয়া আছে না, এটা সামনে ই বসাবেন, এক্সপেক্টেড রিটার্ন প্রত্যাশিত আয়ের হার। ঝুঁকি ও আয়ে গড় হার এবং প্রত্যাশিত আয়ের হার একই, সুতরাং এই জায়গায় আপনাকে কি করতে হবে? এই মিনটাই ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই যে মিন আছে, মিনের মান প্রতি ক্ষেত্রে, অর্থাৎ সামেশন মানে কি? সমষ্টি। এরকম সূত্র কয়বার হবে? এখানে কত বছর আছে? 4 বছর আছে। 4 বছরের এরকম বর্গের সমষ্টি হবে, অর্থাৎ রিটার্ন থেকে প্রত্যাশিত আয়ের হার বিয়োগ করে তাকে বর্গ করতে হবে। বর্গ করার পরে এরকম 4 বার হবে, কারণ ইয়ার কয়টা আছে? এখানে 4টা ইয়ার আছে। সূত্র হবে n-1। বছর থাকলে আমরা জানি নিচের সূত্রে কি আসে? n-। এটা আপনি ক্যাপিটাল লেটার লিখতে পারেন, স্মল লেটার লিখতে পারেন। এখন আসেন এই জায়গায় শুধু রিটার্ন, প্রথমটা কত? 28%। দেখতে পাচ্ছেন? আমি একটু উপরে উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রথমটা কত পার্সেন্ট? 28%। বিয়োগ হবে কত? এই 10%। এই দেখেন 28 বিয়োগ কত? 10% এবং হোল স্কয়ার। সূত্র কিভাবে সাজানো আছে না? এটা হচ্ছে শুধু রিটার্ন। রিটার্ন মানে কোনটা? এই যে এই রিটার্ন, শুধু রিটার্ন। এখানে যদি বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এখানে হচ্ছে শুধু রিটার্ন। কারণ যদি প্রত্যাশিত আয়ের হার দেওয়া থাকতো, এটা তো এক এক বছরের দেওয়া আছে, কিন্তু এই জায়গায় গড় আয়ের হার দেওয়া আছে। এই প্রত্যাশিত আয়ের আরেক নাম হচ্ছে গড় আয়, কিন্তু এই জায়গায় প্রত্যাশিত আয়ের প্রত্যেক বছরের, আর এটা কি? পুরো সার্বিক 4 বছরের। এটা কি আমরা প্রত্যাশিত আয়ের হার ধরবো 4 বছরে। তাহলে এই জায়গায় এক্সপেক্টেড রিটার্ন আছে কত? 10। আর এটা আর মানে কি? প্রথমটা আছে কত? 28 থেকে 10% বিয়োগ। নরমালি এটা দেওয়া থাকে না অনেক অঙ্কে, আমরা পরের অঙ্কের মধ্যেই দেখতে পাবো। তারপরে কি হবে? এখানে বিয়োগ যাবে এই 10 থেকে, আবার 10, 12 থেকে 10, বিয়োগের 10 থেকে কি যাবে? বিয়োগের 10। দেখেন 12 থেকে 10, এই যে 10 থেকে 10, 10 থেকে 10, এরকম কয়বার হবে? 4 বার হবে। 12 থেকে কত? 10%, 12 থেকে 10%, 10 বিয়োগ। আবার বিয়োগের 10 থেকে বাদ যাবে কি? বিয়োগের 10। তাহলে বিয়োগের 10, বিয়োগের 10, বুঝতে পেরেছেন? তাহলে এখানে হয় কত? 20 হয়ে যাবে, -20। এর স্কয়ার করলে 400। 12 থেকে 10 চলে গেলে 2 থাকে, 2 স্কয়ার করলে 4। 10 থেকে 10 চলে গেলে 0 হয়, তার স্কয়ার করলে কি হয়? 0। 28 থেকে 10 চলে গেলে থাকে 18, 18 স্কয়ার করলে 324। এখন 4 আসলো কোত্থেকে? প্রশ্ন। 4 হচ্ছে স্যার এখানে কয়টা বছর দেওয়া আছে? 4টা বছর, এই জন্য 4। মাইনাস কি হচ্ছে? 1। বছর সংখ্যা দেওয়া থাকলে n-1 হয় সূত্রে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে। এখন এই জায়গায় এই 4টা জিনিস যোগ করলে দ্বারা 728, ভাগ কত? 3, ভাগ করলে দ্বারা 242.67। কত? 728 কে ভাগ করলে দ্বারা কি? 242.67 রুটের ভিতরে আছে। এটা রুট করে বর্গ করে দিলে 15.58% হয় আপনার। এবার ফর এরকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হবে, এটা তো করলাম এক্স এর, ঠিক আবার কি ওয়াই এর। আসেন অঙ্কে। হ্যাঁ, এই যে অঙ্কের মধ্যে দেখেন 20% আছে। প্রথমটা কত আছে? 20% থেকে বাদ যাবে কত? 10%। অর্থাৎ ওই সূত্র অনুসারে আমরা তো জানি ফর স্টক ওয়াই, এই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই দিছি। আর আগেরটাই দিয়েছি কি? দেখেন তো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কি দিছি? এক্স, সিগমার সাইন। একটু অন্যভাবে লিখছে, তো আমি নোট করেছিলাম স্টুডেন্টকে দিয়ে, ওকে করিয়ে দিয়েছিলাম, স্টুডেন্ট করেছে, তো এই জন্য ওনার একটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু আঁকা বাঁকা হয়েছে, যে যেরকম লিখে আর কি। তো যাই হোক, এইভাবে না সূত্র এইভাবে হবে আর কি। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাইন দেখতে পাচ্ছেন, একটু এরকম হবে। হ্যাঁ, এক্স লিখছি কেন? স্টক এক্স এর জন্য বিদায়। আর এখন ওয়াই লিখবো কেন? ওয়াই এর জন্য বিদায়। বুঝতে পেরেছেন? এখন আপনার এই জায়গায় আবার এরকম কি সামেশন আকারে দেওয়া আছে, দেখছেন? স্ট্যান্ডার্ড ওয়াই ইকুয়াল সামেশন অফ কি? আর ওয়াই। আর ওয়াই মানে রিটার্ন ওয়াই, এই ওয়াই এর রিটার্ন গুলো
এবং আপনার কি বলা আছে সূত্রের মধ্যে এক্স রিটার্ন অফ ওয়াই স্কোয়ার, এক্স রিটার্ন অফ ওয়াই এর মান আছে কত, এটা 10 আছে, আছে না? এখন এটা বারবার বিয়োগ যাবে, কোথা থেকে 20 থেকে 10 বিয়োগ, এই যে 20 থেকে কত 10 বিয়োগ, এটা তো রিটার্ন, এটা কি এক্স এর রিটার্ন সেম আগের মতো। আবার রিটার্ন কত 12, এক্স রিটার্ন কত 10, এই যে দেখেন 12 বিয়োগ কত 10, 18 বিয়োগ 10, 18 বিয়োগ কত 10, 10 বিয়োগ 10, এই জায়গায় দেখেন বিয়োগের 10 আছে, এই জায়গায় বিয়োগের 10ই হবে, সরি এটা আপনার বিয়োগের 10। তাহলে বিয়োগের 10 হলে আপনার একটু রেজাল্টে পরিবর্তন আসবে, আমি একটু দেখতেছি, হ্যাঁ একটু থাকেন, হ্যাঁ একটু কারেকশন করে নিলাম, এটা ভুল ছিল অঙ্কে। খেয়াল করেন এই জায়গায় ছিল কত, বিয়োগের 10 ছিল, এই জায়গায় বিয়োগের 10, এই জায়গায় একটু ভুল হয়েছিল, এই জন্য রেজাল্টটা শূন্য লিখেছিল, এই জায়গায় 400 হবে 400, কারণ মাইনাসের 10 আর মাইনাসের 10 যোগ করলে কি হয় মাইনাসের 20, স্কয়ার করলে কত হয় 400, 18 থেকে 10 গেলে কত হয় থাকে 8, 8 স্কয়ার করলে 8টা 64 হয়, 12 থেকে 10 চলে থাকে 2, 2 এর স্কয়ার করলে কত হয় 4, 20 থেকে 10 চলে থাকে 10, 10 স্কয়ার করলে আসে কত 100, 4 কত 4 কেন বছর, কত বছর ধরে আপনার আয় হচ্ছে এখানে, 4 বছর ধরে কি হচ্ছে এখানে আয় হচ্ছে। তো এখন এই যে 4 বছর ধরে আয় হচ্ছে এখানে, এই কারণে আপনাকে কি করতে হবে 4 দিতে হবে, নাম্বার অফ ইয়ার 4 -1, এন এর মান কি নাম্বার অফ ইয়ার মাইনাস কত 4 -1, তো বাইরে হলো কত 3, এবার 3 হলে আপনার কি দাঁড়ালো 568, সবগুলো যোগ করলে 583 দিয়ে ভাগ করলাম, বাইরে হলো কত 189, রুট করে দিলাম, এত রেজাল্ট বের হবে না, একটু চেঞ্জ হবে 13.76%, অর্থাৎ আদর্শ 13.76%, এই জায়গায় কত আছে 15%। এখন খেয়াল করেন এই আদর্শ বিচ্যুতির উপরে ডিপেন্ড করে যদি বলা হয় যে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড হুইচ প্রজেক্ট ইজ রিস্কি, তখন আপনার যদি এরকম গড় আয়ের হারগুলো না দেওয়া থাকে তখন শুধু আদর্শ বিচ্যুতির উপরে সিদ্ধান্ত দিতে হবে। আদর্শ বিচ্যুতির উপরে সিদ্ধান্ত দিলে এটা 15% কম, এটা বেশি, আর এখানে আছে 13%, তাহলে গ্রহণযোগ্য কোনটা এইটা, আর এটা কি বর্জনীয়, বুঝতে পেরেছেন? এটা কি বেশি, ওইটা কি কম, ঝুঁকি কম হলে আদর্শ বিচ্যুতির মান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কি বের হয়, কম বের হয়, বুঝতে পেরেছেন? এবার আসেন আমরা কি করব, বলেছে হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি, যদি বলে কোন অঙ্কে অবশ্যই আপনাকে কোভেরিয়েন্স পর্যন্ত করতে হবে, এখানে তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে পারছে, এক্স রিটার্ন দেওয়া ছিল, হ্যাঁ তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে নিয়েছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, কোভেরিয়েন্স অফ এক্স ফর এক্স, ক্যালকুলেশন অফ কোভেরিয়েন্স লিখবেন, লেখার পরে লিখবেন ফর স্টক এক্স, কি হবে সিবি ইকুয়াল কি আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ডিভাইডেড বাই এক্স রিটার্ন অফ এক্স, তাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স এর মান পাইলাম কত আমরা এই অঙ্কে 15 কত পাইছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স এর মান, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, এবং এটার মান আমরা কত পেয়েছি 15.58, এই যে 15.58, আর প্রশ্নে এক্স রিটার্নের মান দেওয়া ছিল কত 10, কোথায় পেয়েছিলাম এই যে মিন, মিন মানে এক্সপেক্টেড রিটার্ন, মিন মানে কি এক্সপেক্টেড রিটার্ন, তাহলে এক্স রিটার্নের মান কত 10, 15 থেকে 10 দ্বারা ভাগ করলে 1.558। এখন আসেন ফর স্টক ওয়াই, ফর স্টক ওয়াই কি বলা আছে এখানে দেখেন তো একটু, ফর স্টক ওয়াই স্ট্যান্ডার্ড অফ ওয়াই ডিভাইড বাই এক্স রিটার্ন অফ ওয়াই, তাহলে স্ট্যান্ডার্ড অফ ওয়াই এর মান পাইছিলাম কত আমরা 13 কত পেয়েছিলাম 76, তো একটু কারেকশন হয়েছে, তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, আমরা কারেকশন করে নিতে পারি, হ্যাঁ ক্যালকুলেশন করলাম, কারেকশন এসে 13.76 পেয়েছিলাম, আমরা স্ট্যান্ডার্ড অফ ওয়াই এর মান কোথায় পেয়েছিলাম, এই যে 13.76 পেয়েছিলাম এই জায়গায়, এখন নিয়ে বসিয়ে দিলাম 13 কত 76 বসাইছি, হ্যাঁ এখন এই যে মানটা 13.76 কে 10 দ্বারা ভাগ করলে 10 কোথায় পেলাম, 10 পেয়েছিলাম অঙ্কে এক্সপেক্টেড রিটার্ন অফ ওয়াই, কত পেয়েছিলাম 10, এটা ছিল এক্স রিটার্ন অফ কি এক্স, আর এটা কি এক্স রিটার্ন অফ ওয়াই। এখন খেয়াল করেন এই যে মেথ এখানে 10 দাস এক্স রিটার্ন, তাহলে এক্স রিটার্ন কি এই মেথে 10 দেওয়া আছে, 10 দিলাম 13.76 কে 10 দ্বারা ভাগ করতে 1.376, আর এই জায়গায় আসছে কত 1.558। মনে রাখবেন যার সিবি কম সেটা ঝুঁকি কম, আর যার সিবি বেশি সেটা ঝুঁকিপূর্ণ, মাথায় রাখবেন। তাহলে এই জায়গায় বেশি কোনটা, এটা না, তাহলে স্টক এক্স ইজ মোর রিস্কি, কেন এটা বেশি কোভেরিয়েন্স এর মান, হ্যাঁ আমি বলেছি যার মান বেশি হবে কোভেরিয়েন্স এর মান অর্থাৎ সিবির মান সেটা কি বর্জনীয় হবে এবং সেটা ঝুঁকিপূর্ণ, কারণ কি সেটা ঝুঁকিপূর্ণ, আর যেটা কম সেটা কি কম ঝুঁকিপূর্ণ, তো সুতরাং এই দুইটার মধ্যে বেশি ঝুঁকি কার, এটা, তাহলে এটা কি এক্স ইজ মোর রিস্কি। দেখেন স্টক এক্স ইজ কি মোর রিস্কি বিকজ দ্য সিবি অফ স্টক এক্স ইজ মোর দেন কি স্টক ওয়াই, অর্থাৎ এই সিবির মানটা এক্স এর সিবির মান ওয়াই এর মানের চেয়ে কি বেশি, বুঝতে পেরেছেন? এই হলো মন্তব্য, মন্তব্য না লাগলে কিন্তু আপনার 2 নাম্বার বা 3 নাম্বার কেটে দিবে, স্যারের মন চাইবো
চাইলে 4 নাম্বারও দিতে পারে। সো মন্তব্যটা ভালোভাবে শিখবেন। এবার আসেন সেম অঙ্ক প্রবলেম 1 ফিনান্স ডিপার্টমেন্টে আসছে। ফ্রম দ্য রিটার্ন অফ স্টক এ এন্ড বি, এ এবং বি এর কি বলা আছে, রিটার্ন দেওয়া আছে দ্য পাস্ট 5 ইয়ার্স, বিগত অতীতের 5 বছরের। হ্যাঁ, ডিটারমাইন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, মানে সিবি করতে বলেছে। হুইচ স্টক উড ইউ লাইক টু ইনভেস্টমেন্ট, কোভেরিয়েশন আর কোভেরিয়েন্স একই কথা। তো যাই হোক, আপনি ভেরিয়েশন নামে দিতে পারেন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যে কথা কোভেরিয়েন্স কথা। তাহলে হুইচ স্টক উড ইউ লাইক টু ইনভেস্ট কনসিডারিং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, অর্থাৎ সিবির মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলতেছে আপনি কোন স্টকটা গ্রহণ করবেন। আমি আবার পড়তেছি, ফ্রম দ্য ফলোইং রিটার্নস অফ স্টক এ, এ স্টকের, এবং এন্ড বি ওভার দ্য পাস্ট 5 ইয়ার্স, পরবর্তী মানে বিগত 5 বছরের, হ্যাঁ, স্টকে এবং বিতে বিনিয়োগ করা হয়েছে। বি এ এবং বি হইতে যে রিটার্নটা আসছে সেটা বিগত 5 বছর রিটার্ন গুলো দেওয়া আছে। এবার আসেন ডিটারমিনেশন বা ডিটারমাইন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সিবি করতে বলছে হুইচ স্টক উড ইউ লাইক টু ইনভেস্ট কনসিডারিং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এখন যেটা বলতেছি যে আপনার কোন কোএফিসিয়েন্টের মাধ্যমে আপনি কোনটা গ্রহণ করবেন, তাহলে আপনার এখানে সিবি পর্যন্ত করতে হবে। আপনি হুইচ ইজ মোর রিস্কি, কোনটা অধিক ঝুঁকিপূর্ণ, কিন্তু আপনার এই জায়গায় কি করতে হবে, যেটা সিবি কম হবে সেটা গ্রহণ করতে হবে, গ্রহণের ক্ষেত্রে কম, আর বর্জনের ক্ষেত্রে যেটা বেশি সেটা বর্জন করতে হবে। তো নর্মালি আমরা জানি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন না করে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। যখন বলে হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি, মানে অধিক ঝুঁকিপূর্ণ, তা সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে, হ্যাঁ, মানে এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অর্থাৎ সিবি পর্যন্ত, কোভেরিয়েন্স পর্যন্ত আপনাকে করতে হবে। আবার যখন আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে বলবে, আপনি এ এবং বি এই দুইটার মধ্যে থেকে তাদের রিটার্ন দেওয়া আছে এবং তাদের কোভেরিয়েশন করে বা কোভেরিয়েন্স সিবি করে আপনার কি করতে হবে, সিদ্ধান্ত দিতে হবে আপনি এতে বিনিয়োগ করবেন না বিতে বিনিয়োগ করবেন। এখন খেয়াল করেন এই জায়গায় কয় বছর দেওয়া আছে, 1 2 3 4 5, একটু খেয়াল করেন এই জায়গায় কিন্তু গড় আয়ের হার দেওয়া নাই, যেটা ওই আগের অঙ্কে ছিল রিটার্ন, দেখছেন, কিন্তু এইটার মধ্যে নাই। তাহলে আপনার কি করতে হবে, এই অঙ্কের মধ্যে যেমন এক্স রিটার্ন দেওয়া ছিল সরাসরি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে ফেলেছি, কিন্তু এই অঙ্কে সরাসরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করা যাবে না, এখানে কি করতে হবে, রিটার্ন করতে হবে। তাহলে আসেন এই অঙ্কে কিভাবে করবেন। প্রথমে ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন করবেন ফর স্টক এক্স, মানে ফর স্টক এ এবং ফর স্টক বি দেওয়া আছে। এই যে এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল সামেশন অফ আরআই, আরআই মানে কি রিটার্ন, আর সাফিক্স মানে যতগুলো রিটার্ন আছে স্টক এর সবগুলো যোগ করে সামেশন, এই যে ডাব্লিউ উল্টা কাইতে দিছে এম, ঠিক আছে, অর্থাৎ এই এম মানে কি কাত হওয়া, এম মানে সামেশন, এটাকে সামেশন সাইন বলে, সামেশন আর, আর সামেশন কি জায়গায় আছে আপনার এমটা কাইতে রয়েছে, ডাব্লিউটা একটু ঘুরে রয়েছে আর কি, মোট কথা কি সামেশন অফ আর সাফিক্স, আর সাফিক্স মানে কি যতগুলো রিটার্ন আছে এই যে এই রিটার্ন গুলো সব যোগফল ভাগ হবে কি এন দিয়ে। তাহলে রিটার্ন এখানে কত আছে 7 9 10 12, 12টা কিসের মাইনাসের সম্ভবত, হ্যাঁ মাইনাস দেখা যাচ্ছে, হ্যাঁ এইটা কিসের মাইনাসের আছে দেখতে পাচ্ছেন, 7 9 10 12 16, 7 9 10 মাইনাসের 12 হলো কেন, কারণ এই জায়গায় প্লাস হওয়ার কথা ছিল, প্লাস মাইনাসে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, আবার কি প্লাস 16, অর্থাৎ প্লাস মানে কি সমষ্টি, যেহেতু মাইনাস এই জায়গায় প্লাস হওয়ার কথা ছিল, যেহেতু এটা মাইনাস 12 তাই প্লাস মাইনাসে কি 12, কারণ অঙ্কের মধ্যেই তো মানটা কি মাইনাসের ছিল, হওয়ার কথা ছিল কি এই জায়গায় প্লাস, কেন হয় নাই, কারণ এটা মাইনাসের ফিগার ছিল, এই জন্য প্লাস মাইনাসে কি মাইনাসের রয়েছে, এটি সব যোগ করে 12টা বাদে সবগুলো যোগ করে 12 বিয়োগ করবেন, বুঝতে পেরেছেন। এখন সব যোগ করলে দাঁড়ায় কত 30, 5 দ্বারা ভাগ করলে বেড়ে কত 6%। এইটা এই অঙ্কে অর্থাৎ এই যে এক্স রিটার্নের মানটা এই জায়গায় এই অঙ্কে যেমন দেওয়া ছিল মিন, কিন্তু এই অঙ্কে কিন্তু দেওয়া নাই। এই ক্ষেত্রে আমাদের সূত্রটা এইভাবে এন দেওয়া থাকলে অর্থাৎ বছর দেওয়া থাকলে আপনাকে ঠিক এইভাবে কি করতে হবে, অঙ্কটা করতে হবে। এবার আসেন আপনার এই এক্স রিটার্ন এটা এর বেরিয়েছে ফর স্টক বি, বি এর জন্য সামেশন অফ আর আই ডিভাইডেড বাই এন, দেখেন এক্স রিটার্ন অফ বি আর কি এক্স রিটার্ন অফ কি এ, বুঝতে পেরেছেন। এখন খেয়াল করেন এই জায়গায় কত আছে 12 15 16 মাইনাসের 20 18, তাহলে দেখেন 12 15 16 মাইনাসের 20 তারপরে কি 18, কত আছে 18, এই সবগুলো যোগ করে 20টা শুধু বিয়োগ দিবেন, 20 বাদে এইটা 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 এবং এইটা 12 15 16 18 যোগ করবেন, 20 বিয়োগ দিবেন, 5 দ্বারা ভাগ করবেন, 49 কে 5 দ্বারা ভাগ করলে 9.8, তাহলে এটা কম এটা একটু বেশি বের হয়েছে, তাই না। এবার আমরা যাবো আদর্শ ভিত্তিতে সেম আগের নিয়মে, এটা দেওয়া ছিল না বিধায় আমরা এটা করে নিলাম। এখন ঠিক আগের অঙ্কটার মতনই শুরুতেই যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছি এই জায়গায় এরকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করবো সেম নিয়মে, পারবেন না।
এই যে সামেশন অফ আর এ, ওই আগের অঙ্কটা যেটা বুঝাইলাম সেম অঙ্ক, সেম ভাবেই করবেন। এই দেখেন এই জায়গায় 6, এটা কি এক্স এর রিটার্নের মান অর্থাৎ প্রত্যাশিত আয়ের হার। এই জায়গায় ছিল কি 10 ছিল, কি ছিল 10। এই জন্য আগের অঙ্কে কি হয়েছিল, প্রত্যেকবার 10 10 10 10 বিয়োগ হয়েছিল। দেখেন এটা কিন্তু এক্স রিটার্ন, এটা এক্স রিটার্ন, এটা এক্স রিটার্ন, এটা এক্স রিটার্ন। ঠিক এই জায়গায় আপনার কি 6 হচ্ছে আপনার প্রত্যাশিত আয়ের হার। এই যে আমরা কিছুক্ষণ আগে কয়ের বের করে আনছিলাম এক্স রিটার্ন অফ কি এক্স, সে আগের মতো। তো এভাবে কি করবেন আপনি, এই অঙ্কটাও করবেন সেম অঙ্ক, আদর্শিত আগের অঙ্কটার মতো। এখানে স্টক এর জন্য করবেন, ভুল থাকলে বললেন আমি সমাধান করে দিব। না বি এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করবেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে এর মান আসছে 106 দশমিক কত 10.61%, এবং পরেরটা আসছে কত 14.74%। বুঝতে পেরেছেন? এখন আমাদের কি করতে হবে, কোভেরিয়েশন বা কোভেরিয়েন্স করতে হইব। তাহলে কোভেরিয়েন্স করার সূত্র কি বা কোভেরিয়েশন করার সূত্র কি, ফর ক্যালকুলেশন অফ কি কোভেরিয়েশন ফর স্টক এ, লেখার পরে লিখবেন কোভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এটা। খেয়াল করেন এই জায়গায় যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ছিল, ওই জায়গায় কি করেছিলাম আমরা, রিটার্ন এ বের করেছিলাম। এই যে রিটার্ন এ রিটার্ন, তাহলে এ রিটার্নও লাগবে, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের কি লাগবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মান লাগবে। এ রিটার্ন বেরিয়েছে কত 6%, তাহলে এই যে 6% প্রতিবার বিয়োগ হবে কোথায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে 6 6 6 6 এরকম বিয়োগ হয়েছে। এখন সেম ভাবে এটা করবেন, 10.61% বের হয়েছে। এটা হচ্ছে ফর স্টক কি এর জন্য, কার জন্য, এর জন্য। পরে ঠিক এরকম ফর স্টক বি এর জন্য আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করবেন। করার পরে দেখেন ওই অঙ্কের মধ্যে কিন্তু ঠিক এভাবে কোভেরিয়েন্সটা করেছিলাম, সেম কেস। হ্যাঁ, স্ট্যান্ডার্ড অফ এ কি এক্স রিটার্ন অফ এ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি কত 10.6, এই যে স্ট্যান্ডার্ড অফ কি কার মান 10.61, মান হচ্ছে এই যে আপনার এর। তারপরে আপনার স্টক বি এরটাও সেম, স্ট্যান্ডার্ড আগে করেছিলেন সেই মানটা বসাবেন না, 14.74 বেরিয়েছিল, আর রিটার্ন হয়েছে 9.8 বেরিয়েছিল, ভাগ করার পরে 1.50। এখন দেখেন যেটার সিবি কম সেইটা গ্রহণযোগ্য। হ্যাঁ, এখন মন্তব্য লেখার সময় এই জায়গায় আমার স্টুডেন্ট একটু ভুল করে রাখছে, আপনারা একটু দেখেন, স্টক এ ইজ মোর রিস্কি বিকজ দ্য সিবি অফ স্টক এ ইজ মোর দেন স্টক বি। কিন্তু এই সিদ্ধান্তটা আগের অঙ্কের মতো হবে না, একটু চেঞ্জ হবে। হ্যাঁ, সে ভাবছিল এটা আগের মতো করে রাখছে, এটা চেঞ্জ হবে কিভাবে লিখবেন, এই স্টক ইজ লিখবেন, এই প্রশ্নে লিখছে কি হুইচ স্টক উড ইউ লাইক, তো লিখবেন আই লাইক। মনে রাখবেন আই শুড বি সিলেক্টেড স্টক এ, স্টক বি, কেন বি এর রেজাল্টটা কি কম, স্টক বি বিকজ দ্য সিবি অফ স্টক বি ইজ লোয়ার দেন স্টক এ। মনে থাকবে? আবার পিছনে আমি আবার বলতেছি, বলবেন যে আই শুড বি সিলেক্টেড কি বি বিকজ দ্য বি সিবি ইজ লোয়ার দেন স্টক এ, এ থেকে কম, এই জন্য এটা গ্রহণযোগ্য, যেই সিবির মান কম সেটা গ্রহণযোগ্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।